হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ভিডিওটা যে সিরিজটা আমরা শুরু করেছিলাম টপ 100 ইন্টারভিউ কোশ্চেন, সেটারই নেক্সট পার্ট। অলরেডি আমরা 4টে পার্ট বানিয়ে দিয়েছি, এটার 5th পার্ট। এটার যারা দেখোনি 1 থেকে 4 পার্ট, তারা কি করবে, চ্যানেলে দেখো ইন্টারভিউ গাইডেন্স বলে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে তোমরা গিয়ে আগের পার্টগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা কিন্তু তোমাদের ইউজফুল। আর আমি তোমাদের সুবিধার্থে এন্ড স্ক্রিনে আমি প্লেলিস্টটা আর এর আগের যে পার্টটা সেটাও আমি দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। চলো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা, হোয়াট ফুল টেস্ট আর রিকোয়ার ফর কোয়ালিটি চেক অফ সিমেন্ট। যখনই তুমি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার জবের জন্য ইন্টারভিউ যাচ্ছ, তখন তোমাকে কোশ্চেন করবেই যে কোয়ালিটি চেক কী করে করবে যে কোনো ম্যাটেরিয়ালসে। তো সিমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, এটা এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার প্রত্যেককেই কোশ্চেনটা করতে পারে। ঠিক, তো এইটা কীভাবে আনসার দেবো সেটা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল যখন সিমেন্ট আসবে, তখন আমরা সিমেন্টের উপরে দেখে নেবো যে ব্র্যান্ডটা কী আছে। ব্র্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর কি দেখবো, সিমেন্টের ব্যাগে লেখা থাকে দেখো টাইপ অফ সিমেন্ট অর গ্রেড। তো এখানে আমরা চেক করে নেবো, এখানে পিপিসি দেখো ফ্লাই অ্যাশ বেস্ট লেখা আছে, এখানে আমরা চেক করে নিলাম। নেক্সট যেটা দেখবো যে সিমেন্টের কালার গ্রে কালার উইথ লাইট গ্রিনিশ শেড আছে কিনা। নেক্সট কি, কিছু সিমেন্ট হাতের মধ্যে ফিঙ্গারের মধ্যে নিয়ে দেখবো যে এটা স্মুথ হচ্ছে কিনা, কোনো আনওয়ান্টেড ম্যাটেরিয়াল আছে নেই তো। নেক্সটটা কি, কিছু আমরা ফিঙ্গারটা সিমেন্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেখবো যে এটা আমরা ঠান্ডা ফিল হচ্ছে কিনা। নেক্সট কি, কিছু সিমেন্ট আমরা একটা বাকেটের মধ্যে ফেলে দিয়ে দেখবো যে সেটা সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে না, কিছুক্ষণ ভাসার পর তারপরে ডুবছে। ঠিক, সেটাকে কিছুক্ষণ ফ্লোট করতে হবে, ঠিক তারপরে যেন সিঙ্ক করে, তাহলে আমরা জানবো যে এটা ভালো সিমেন্ট। আর সেটা লাম্প্রি হতে হবে। ঠিক, বোঝা গেল? যারা অলরেডি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জব করছো ভাই, তারা অবশ্যই জানাবে তোমরাও সিমেন্ট কীভাবে চেক করো সাইটে। চলো এখন আমরা দেখে নেবো নেক্সট কোশ্চেনটা, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ লোড বেয়ারিং ওয়াল অ্যান্ড আ পার্টিশন ওয়াল। তো লোড বেয়ারিং অ্যান্ড নন লোড বেয়ারিং ওয়াল কী জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক, লোড বেয়ারিং মানে কি, এখানে বোঝাই যাচ্ছে যে যে ওয়াল লোড বেয়ার করবে। নন লোড বেয়ারিং মানে যে ওয়াল লোড বেয়ার করবে না। ঠিক, এবার সেই জিনিসটা ডিটেলসটা আমরা কিন্তু দেখে নেব ঠিক পরের স্লাইডে। And partition wall is nothing but a non-load bearing wall. ঠিক, চলো ফার্স্ট অফ অল দেখবো যে লোড বেয়ারিং ওয়াল। A load bearing wall is a structural element that carries and transfers the weight of the structure above it to the foundation. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লোড বেয়ারিং ওয়াল। মাঝখানে দেখো কোনো কলাম কিন্তু নেই, এখানে কি স্ল্যাব থেকে বিম ট্রান্সফার হচ্ছে, লোডটা বিম থেকে ডাইরেক্ট কিন্তু ওয়ালে দিচ্ছে, ওয়াল কি করছে সেটাকে ফাউন্ডেশনে পাঠিয়ে দিচ্ছে। ঠিক, তাহলে এটা ওয়ালের কিন্তু ফাংশন থাকছে লোডটাকে বেয়ার করার, সেই জন্য এই ওয়ালটাকে বলা হয় লোড বেয়ারিং ওয়াল। এখানে দেখো, ইট সাপোর্ট দ্য ভার্টিক্যাল লোড ইনক্লুডিং দ্য ওয়েট অফ ফ্লোর, রুফ অ্যান্ড অ্যানি ইম্পোজড লোড সাচ এজ ফার্নিচার অর ইকুইপমেন্ট। তাহলে কি এখানে নিজের একটা ওয়েট আছে, সেলফ ওয়েট ওয়ালের, তার উপরে কি রুফ, বিম, তার উপরে কি স্ল্যাবের উপরে কিছু ইম্পোজ লোড, লাইভ লোড থাকে, সব লোডগুলোই কিন্তু বেয়ার করছে আমাদের ওয়ালটা। ওয়াল কি করছে, তারপরে লোড বেয়ারিং করে সেটা গ্রাউন্ডে দিচ্ছে। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে নন লোড বেয়ারিং ওয়াল। ঠিক আছে, নন লোড বেয়ারিং এখানে বলেই দিচ্ছে যে ওয়ালটা লোড বেয়ার করবে না, এরকম এখন ফ্রেম স্ট্রাকচার এখন বেশিরভাগ ওয়ালই নন লোড বেয়ারিং। কারণ তোমরা নিজের বাড়ি তৈরি করো বা যে কোনো রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল স্ট্রাকচার দেখতে পেলে তোমরা দেখবে যে সবই নন লোড বেয়ারিং ওয়াল হয়। কীরকম, এখানে ঠিক স্ল্যাব টু কলাম, কলাম টু ফাউন্ডেশন। ঠিক, স্ল্যাব থেকে বিম, বিম টু কলাম, কলাম টু ফাউন্ডেশন আমাদের ঠিক লোডটা ট্রান্সফার হয়। দেখো, a type of wall used in building construction that is not a load bearing wall, that is, it is a wall that does not support the weight of structure other than wall itself.
সো তোমরা বুঝতেই পারলে নন লোড বিয়ারিং ওয়াল শুধুমাত্র নিজের ওয়ালের যে ওয়েট সেটা সেলফ ওয়েট ছাড়া বাকি কিন্তু লোড বেয়ার করে না, যেটা কলাম করছে, বিম করছে, দিয়ে ডাইরেক্ট ফাউন্ডেশন দিচ্ছে। নেক্সট যেটা হবে সেটা অর্ডিনারি পার্টিশন ওয়াল। অর্ডিনারি পার্টিশন ওয়াল জিনিসটা হচ্ছে বড় একটা হল ঘর কেউ তৈরি করলো, সাপোজ মনে করলো সেটাকে আমি পার্টিশন করে একটু আলাদা করে দেবো, স্পেসটা আলাদা করে নেবো, তখন এই জিনিসটা আমাদের পার্টিশন ওয়াল তৈরি হয়। পার্টিশন ওয়ালটা খুব ডেকোরেটিভ করে অনেকেই একটু ভালো লাগার জন্য, কিন্তু এটা এর কোনো ফাংশনই নেই কোনো লোড বেয়ার করা, ঠিক। অ্যান্ড অর্ডিনারি পার্টিশন ওয়াল অলসো নোন অ্যাজ নন লোড বেয়ারিং ওয়াল হলো মানে পার্টিশন ওয়ালও ওয়ান টাইপ অফ নন লোড বেয়ারিং, serve to divide space within a building but does not contribute to the structural stability of the overall structure. Thus, wall primarily used to create rooms, separate area, and provide privacy. Thus, are not designed to carry any significant vertical load. ঠিক। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ভ্যারিয়াস স্টেপস ইনভলভ ইন কনক্রিটিং প্রসেস? অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার কনক্রিট কী জিনিস সকলেই জানো, এর প্রসেসগুলো কিন্তু কী কী সেই জিনিসগুলো ডিটেল জানতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। যে মেন স্টেপস ইনভলভ ইন কনক্রিটিং প্রসেস আর ফলোজ: ব্যাচিং, মিক্সিং, ট্রান্সপোর্টিং, প্লেসিং অফ কনক্রিট অ্যান্ড কম্প্যাক্টিং। প্রত্যেকটা জিনিস কী কী হয়, কীভাবে হয়, আমরা ভিজুয়ালাইজেশন জিনিস দিয়ে দেখে নেব। একটা হচ্ছে ব্যাচিং। ব্যাচিং দুই ধরনের হয়, একটা ভলিউম ব্যাচিং অ্যান্ড ওয়েট ব্যাচিং। ওয়েট ব্যাচিংটা এখন অ্যাডাপ্টেবল, যে কোনো বড়ো প্রজেক্টে ওয়েট ব্যাচিং হয়। ছোটো কাজ হলে সেখানে আমরা ভলিউম ব্যাচিং করি, 1:2:4, 1:3, 1:3:6, 1:10:3, M20, M15, M10 তোমরা পড়েছো। এটা ভলিউম হিসেবে করলেও ওটা ভলিউম ব্যাচিং হয়, ওয়েট হিসেবে করলে সেটা ওয়েট ব্যাচিং হয়, ঠিক। এখন যে জিনিসটা বড় বড় কাজে এখন সব জায়গায় ওয়েট ব্যাচিংটাই অ্যাকসেপ্টেবল। কীরকম, একটা ব্যাচিং প্ল্যান থাকে, বড় যখন প্রজেক্ট হবে প্রজেক্টে ব্যাচিং প্ল্যান ছাড়া প্রজেক্ট অ্যাপ্রুভ হয় না। তো যেই এজেন্সি করায় তাকে ব্যাচিং প্ল্যান্টের পেপারসও দিতে হয়। সো ব্যাচিং যেটা ওয়েট ব্যাচিং যেটা সেটা এখন অ্যাডপ্টেবল হয়েছে। তো ওখানে কি এরকমভাবে দেখো বিনস আছে, এই বিনসগুলোর মধ্যে একটাতে থাকবে 10, একটাতে 20, আর একটাতে স্যান্ড থাকলো, আর একটা জায়গায় সিমেন্ট যে ইনপুট করবে, একটা জায়গায় অ্যাডমিক্সার থাকবে। ঠিক যেভাবে মিক্সড ডিজাইন দেওয়া থাকবে, মিক্সড ডিজাইনের যে রেশিওতে থাকবে, যে কেজি হিসেবে থাকবে, ওখানে কীরকম মিক্সড ডিজাইন তোমাদের আগেও বলেছি মিক্সড ডিজাইন নিয়ে। আর নেক্সট একটা কী বলো তো, একটা টোটাল ভিডিও আমি একটা মিক্সড ডিজাইন নিয়ে আসবো, যে মিক্সড ডিজাইন কী জিনিস সেটাও জানা দরকার। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তুমি যেখানেই কাজ করতে চাও মিক্সড ডিজাইনটা কাজে লাগবে, ঠিক। তো মিক্সড ডিজাইন অনুযায়ী কোনো রেশিও বলা থাকলো যে M25 বা M20 কোনো একটা রেশিও আমরা মিক্সড ডিজাইনে যেটা বেটার স্ট্রেন দেবে সেই অনুযায়ী একটা ট্রায়াল মিক্স অনুযায়ী একটা ফাইনাল যে রেশিওটা বা ফাইনাল যে ওয়েটটা প্রত্যেকটা আইটেমে সেই জিনিসটা বলা থাকে। ধরো সিমেন্ট বলা থাকলো, তারপর স্যান্ড, দেন 10, দেন 20। সিমেন্ট বলা থাকলো 400 কেজি, স্যান্ড বলা থাকলো 600 কেজি, তারপর 10 বলা থাকলো 550, 20 বলা থাকলো 650। ডিজিটাল স্ক্রিনে এগুলো ভ্যালুগুলো পুট করে দেবে, ঠিক একদম 400 মানে 400 কেজি কিন্তু নেওয়ার পর, বা 600 কেজি নেওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক সেইভাবেই কিন্তু প্রেস হয়ে যাবে। তারপর মিক্সিং হয়ে যাবে। আর মিক্সিংটা কি, ব্যাচ মিক্স এরকম কন্টিনিউয়াস মিক্স হতে পারে। আরও মিক্স যে জিনিসগুলো হয় তোমরা বাড়িতে দেখেছো বা রাস্তার কাজেও দেখেছো, যে ড্রাম মিক্স হয়, একটা টিল্টিং যে হাতে করে টিল্ট করা যায়, আর একটা নন টিল্টিং হয়, আর প্যান টাইপ মিক্সার হয়, ঠিক। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আশা করি তোমরা সব মেশিনগুলো একবার চোখে দেখেছো, কোথাও কাজ করতে, বাড়িতেই হোক বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে, এই জিনিসগুলো তোমরা দেখে থাকো। দেখো এখন কি ব্যাচিং হয়ে গেল, মিক্সিং হয়ে গেল, এখন যেটা হবে সেটা ট্রান্সপোর্ট করতে হবে, তারপর প্লেস করতে হবে। ট্রান্সপোর্টিংয়ের জন্য তোমরা এই জিনিসগুলো দেখে থাকো, যে RMC রেডি মিক্স কনক্রিট করার পর এরকম জিনিস নিয়ে এসে তারপর তোমাদেরকে ওটা সাইটে প্লেস করা হয়। যেখানে যেমন কাজ থেকে, ছোটো কাজ হলে ছোটো মেশিন, বড়ো কাজ হলে বড়ো, এই প্যানটাও ইউজ করা দেখেছো। আর যেখানে রিচ করা যায় না বা হিলি এরিয়ায় সেখানে রোপে করেও নিয়ে যাওয়া হয়, ঠিক। তারপর প্লেস করা হয়। প্লেস করার পর এবার যেটা হচ্ছে তোমার হচ্ছে কম্প্যাক্টিং করার জন্য আমরা ভাইব্রেটার ইউজ করি। সেটা নিডলস চেঞ্জ হতে পারে, সেটা 40, 60, 80, 100 mm পর্যন্ত ইউজ করা যায়। যেরকম থিকনেস থাকবে বা যেরকম তোমার সেকশন থাকবে সেই অনুযায়ী নিডলটা চেঞ্জ হয়। এটা কি ভাইব্রেটার দিয়ে কম্প্যাক্ট করে
জিনিসটাকে আমাদের, আর কম্প্যাকশন জিনিস নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কম্প্যাকশন কী, কীভাবে করা হয়, সেটা বেশি করলেও বা কী হয়, কম করলেও বা কী হয়, কী ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আগের ভিডিওটা দেখলেই তোমরা এই আইডিয়াটা পেয়ে যাবে। ঠিক, নেক্সট যে কোশ্চেনটা দেখব সেটা আমরা, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ওয়ান ওয়ে স্ল্যাব অ্যান্ড আ টু ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাব আমরা শুনেছি, সেটা ডিফারেন্সটা কী হয়? তাহলে কি, দ্য লঙ্গার স্প্যান রেশিও ইজ মোর দ্যান 2 টাইমস অফ শর্টার স্প্যান হলে সেটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলবো। তো দেখা যাক, ছবিতে দেখো, এই দিকটা লঙ্গার স্প্যান, এদিকটা শর্টার স্প্যান। লঙ্গার স্প্যানটা যখন শর্টার স্প্যানের থেকে 2 গুণ বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। আর যখন 2 গুণ বা তার থেকে কম হবে তখন সেটাকে আমরা বলবো টু ওয়ে স্ল্যাব। ঠিক, দেখো, ওয়ান ওয়ে স্ল্যাব ইজ রেশিও অফ লঙ্গার স্প্যান বাই শর্টার স্প্যান গ্রেটার দেন 2, and two-way slab is ratio of longer span by shorter span less than equals to 2. Clear? এখন নেক্সট যে কোশ্চেনটা দেখব, হোয়াট ইজ ডিপিআর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপিআর বলতে কী বোঝানো হয়? তাহলে ডিপিআর ফুল ফর্মটা আমাদেরকে জানতে হবে। প্রথমে ডিপিআর হচ্ছে ডিটেল প্রজেক্ট রিপোর্ট। যে কোনো প্রজেক্ট শুরু হওয়ার আগে একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট করা হয়, যে প্রজেক্টটার ডিটেলসটা কী। ঠিক, তাহলে আমরা জেনে নিই, ইট ইজ দ্য কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট দ্যাট আউটলাইন দ্য ডিটেলস অফ প্রপোজড প্রজেক্ট ইনক্লুডিং দ্য স্কোপ, feasibility, technical steps, financial implication, potential environment and social impact. The DPR are essential tools for decision making, planning and obtaining approvals. দেখো, পাতি কথা হচ্ছে, কোনো যখন প্রজেক্ট শুরু হবে তার আগে ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানাতে হয়। সেখানে কি, যে প্রজেক্টের ব্যাপারে ডিটেলস জিনিসটা থাকে কীরকম, যে তোমরা অনেকেই জানো বিওকিউ। বিওকিউ কি, বিল অফ কোয়ান্টিটি। সেখানে কি থাকে, বিওকিউ ফুল ফর্মও জানা দরকার প্রত্যেকের। বিওকিউয়ে ফার্স্টে কী থাকে, যে এখানে আইটেম থাকে, আইটেমের কি রেট থাকে, অ্যান্ড কোয়ান্টিটি থাকে, দেন অ্যামাউন্ট থাকে, যে রেটটা, যে আমাদের ফাইনাল টেন্ডার প্রাইস কত সেটা লাস্টে থাকে। তো এখানে কি, যে কোয়ান্টিটিতে থাকে, সেই কোয়ান্টিটি ক্যালকুলেশনটা কোথা থেকে পেলাম, সেটা ডিটেলসটা থাকে ডিপিআরে। প্রত্যেকটা আইটেমের যে কোয়ান্টিটিটা দিলাম, সেই কোয়ান্টিটিটা কীভাবে দিলাম, কোন জায়গায় কী কী ধরা আছে, ওই কোয়ান্টিটির মধ্যে কোন কোন জায়গায় কী কী ধরা আছে সেটা। আর ধরো কোনো একটা প্রজেক্ট কালভার্ট থাকলো, ব্রিজ থাকলো, সেখানে কোন কোন চেনে যে আছে সেই কালভার্ট ব্রিজগুলো, আর কী কী স্কোপ আছে। তারপরে কি, যে ওখানে ট্রাফিক ডাটাটা কীরকম সেই জিনিসটা, ওখানে কি, যে লেভেলটা একটা প্রি লেভেল নিয়ে নেওয়া হয়, প্রি লেভেল করে তারপর একটা 2:1 অনুপাতে মাটির ক্যালকুলেশন করে একটা পোস্ট লেভেলও একটা আইডিয়া দিয়ে দেওয়া হয়। তো মাটির ক্যালকুলেশন কত আসতে পারে, এই টাইপের যে পড়তে যখন একটা প্রজেক্ট শুরু হয়, মেন বক্তব্য হচ্ছে যখন একটা প্রজেক্ট শুরু হবে তার আগে যে এস্টিমেটটা বানানো হয় সেটা কোন রেসপেক্টে বানাচ্ছে, ডিটেল জিনিস কিন্তু সেই ডিপিআরে দেওয়া হয়। ঠিক আছে, আমরা ডিপিআর নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, ডিপিআরটাকে বোঝানোর জন্য। একটা প্রজেক্টের একটা ডিপিআর আমরা সফট কপি বা হার্ড কপি আমরা সেটা আলোচনা করব সফট কপি নিয়ে। ঠিক আছে, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে যে ডিপিআর জিনিসটা কী। কারণ তোমরা যখন জয়েন করবে তখন ডিপিআর তোমাদের প্রত্যেকটা কাজের শুরু বা বড় প্রজেক্ট শুরু হওয়ার আগেই তোমাদেরকে ডিপিআর জিনিসটা জানতেই হবে। ঠিক আছে, ওকে। আজকের এইটুকুই। দেখো, এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি তারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। নিচে কমেন্ট, যে ডেসক্রিপশন সেকশনে, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভাই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে যে কেমন লাগলো, নেক্সট কী ভিডিও চাও, বা তোমরা কী চাইছো বা কী ভাবছো। আর শেয়ার করো তাদের সঙ্গে যারা নিডি পারসন, যাদের সত্যি, যারা এফোর্ড করতে পারে না ইন্টারভিউ যে সেশনগুলো পয়সা দিয়ে, তাদের কাছে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করো যদি তোমার মনে হয় কিছু নতুন শিখলে বা ফার্দার কিছু তুমি শিখতে পারবে এই চ্যানেলের থ্রুতে। ওকে ভাই, থ্যাংক ইউ।